নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের আমরা দুটো ক্লাস করেছি, আজকে 3 নম্বর ক্লাস। এবং এই 3 নম্বর ক্লাসে যেটা খুব ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো সেটা হচ্ছে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স বা গতীয় তড়িৎচালক বল এবং এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এবং আর কি পড়বো, এর আগের ক্লাসে আমরা ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্র পড়েছিলাম। এই ফ্যারাডে এবং লেঞ্জের সূত্রগুলো তাদের আমরা কি পড়বো, একটু গাণিতিক রাশিমালাগুলো একটু দেখে নেব, ঠিক আছে। আর কিছুই নয়, ওটা সিম্পল 1-2 মিনিটের মধ্যে আমি জাস্ট গাণিতিক রাশিমালাগুলো একটু বলে দেবো। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স গতীয় তড়িৎচালক বল, ওটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। একটা খুব বড় একটা জিনিস, ঠিক আছে, মানে বড় একটা টপিক, ঠিক আছে। সেটাকে আমি সহজ সরল ভাষায় বোঝাবার চেষ্টা করছি। আগের ছবিটা ঠিকঠাক করে বুঝে নেব, তারপরে আমার ইংলিশে সবটাই লেখা আছে, আমি একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, এটা ফ্যারাডের সেকেন্ড সূত্র থেকে আমরা কি শিখেছিলাম। ফ্রম ফ্যারাডেজ সেকেন্ড ল উই নো দ্যাট ইফ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ ক্লোজড কন্ডাক্টর বি ডি ফাই ইন টাইম ডিটি। কি বলছে, যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় ডিটি সময়ে কোনো বদ্ধ পরিবাহের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি ডি ফাই হয়, তাহলে সেক্ষেত্রে ইনডিউস ইএমএফ কি হয়েছিল, ই ভেরিজাস ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? এটা আমরা ফ্যারাডের সূত্রতে পড়েছিলাম। আচ্ছা, লেঞ্জের সূত্র যখন পড়েছিলাম তখন দেখুন, অ্যাকর্ডিং টু লেন্স ল উই ক্যান রাইট, আমরা লিখতে পারি ই ভেরিজাস মাইনাস ডি ফাই বাই ডিটি। এই ডাইরেক্টলি এই প্রপোর্শনাল চিহ্ন তুললে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে কনস্ট্যান্টটা আমি এনেছি কি, ই ইকুয়াল টু মাইনাস কে ডি ফাই বাই ডিটি। এই কেটা কি, কেটা হচ্ছে কি না পজিটিভ কনস্ট্যান্ট। কেটা কি পজিটিভ কনস্ট্যান্ট, তাই তো। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ই ইকুয়াল টু মাইনাস, এই কেটা ঠিক আছে, এই ভেরিজাস চিহ্নের জন্য মানে এই চিহ্নের জন্য কে এলো, মাইনাস ডি ফাই বাই ডিটি এটা কেন এলো, ঠিক আছে। দেখুন কে এই মাইনাস চিহ্নটা কেন এলো, এই মাইনাস চিহ্নটা এসেছে সিন্স দ্য ইনডিউস ইএমএফ, সিন্স দ্য ইনডিউস ই, ইনডিউস ইএমএফ কত ই, ওপোজ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ডি ফাই, এ নেগেটিভ সাইন ইজ ইউজড ইন দ্য ইকুয়েশন। কি বলছে, যেহেতু আমরা কি জানি যে আবিষ্ট তড়িৎচালক বলটা, যে আবিষ্ট তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেটাই কাকে বাধা দিচ্ছে, এই আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হওয়ার কারণটাকেই বাধা দিচ্ছে, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন এই ডি ফাইকে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার জন্য আমরা সমীকরণের নেগেটিভ সাইনটা ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকেই যদি আমাকে বলা হয় যে তড়িৎচুম্বকীয় আবেশে তিনটে সূত্রকেই প্রকাশ করো, তিনটে সূত্রকেই প্রকাশ করো, তাহলে আমরা কি জানি, 1 নম্বর, যদি ডি ফাই ইকুয়াল টু 0 হয়, ডি ফাই ইকুয়াল টু 0 মানে কি, যদি চৌম্বক প্রবাহ না হয়, চৌম্বক প্রবাহ না পাল্টায়, চৌম্বক প্রবাহ না হয় নয়, চৌম্বক প্রবাহ না চেঞ্জ হয়, এটা তো চেঞ্জ অফ চৌম্বক প্রবাহ, তাই তো। তাহলে যদি চৌম্বক প্রবাহ যদি চেঞ্জ না হয় বা চৌম্বক প্রবাহ যদি না পাল্টায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, ই ইকুয়াল টু 0। এটা আমরা কোন সূত্র থেকে পাবো, এটা আমরা ফ্যারাডের ফার্স্ট লতে পাবো, এটা আমরা কি পাবো, ফ্যারাডের ফার্স্ট লতে পাবো। আচ্ছা, 2 নম্বর আমরা কি শিখেছি, ই ভেরিজাস ডি ফাই বাই ডিটি, এটা ফ্যারাডের কত নম্বর সূত্র, এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এক্ষেত্রে আমি বলি যে যদি একটা কুণ্ডলীর ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝেছি, যদি এরকম এন সংখ্যক পাক থাকে, যদি এন সংখ্যক পাক বিশিষ্ট কুণ্ডলী থাকে, সেক্ষেত্রে কি হবে, ই ভেরিজাস এন ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আবারও বলছি যে এখানে মাইনাস চিহ্নটা কেন লেখা হচ্ছে না, আবিষ্ট তড়িৎচালক বল ই এর অভিমুখ, ই যেদিকে ক্রিয়া করবে চৌম্বক প্রবাহের পরিবর্তন তার বিপরীত দিকে ক্রিয়া করবে, এটাই ছিল আমাদের লেঞ্জের সূত্র। তাহলে এখান থেকে আমরা 3 নম্বর জিনিসটাও কিন্তু, লেঞ্জের সূত্রটাও কিন্তু আমরা এখান থেকেই পেলাম। বোঝা গেছে? আচ্ছা, এই সিম্পল একটু জিনিস, জাস্ট গাণিতিক জিনিসগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা আজকের আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, গতীয় তড়িৎচালক বল।
দেখুন, প্রথমে আগে ছবিটা খুব ভালো করে আগে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। পুরোটা জিনিস আমি আস্তে, আস্তে ধরে, ধরে বোঝাবো। শুধু মন দিয়ে ভিডিওটা দেখুন, ঠিক আছে? একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখুন, আমি প্রথমে একটা কি নিলাম? একটা সুষম চৌম্বক ক্ষেত্র নিলাম। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র এখানে আমি ক্রস চিহ্ন কেন দিলাম? এখানে আমি ক্রস চিহ্ন দিলাম, এখানে ডট ক্রস চিহ্ন দুরকম হতে পারে, ঠিক আছে? আমি ক্রস চিহ্ন কেন দিলাম? না, যদি এটা এই ভেতরের দিকে হয়, এই খাতার কি ভেতরের দিকে, এর অভিমুখ, এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি ভেতরের দিকে হয়, আর যদি বাইরের দিকে হয় সেক্ষেত্রে হবে আমাদের ডট। সেক্ষেত্রে কি হবে? ডট হবে। ক্লিয়ার? তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মুখ কোন দিকে? খাতার ভেতরের দিকে। ক্লিয়ার? এর মধ্যে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা পরিবাহী দণ্ড নিলাম, একটা রড নিলাম, আমি একটা পরিবাহী দণ্ড নিলাম, যার এই প্রান্তের নাম পি এবং এই প্রান্তের নাম কিউ। বোঝা গেছে? আচ্ছা, এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে এল লেন্থ। তাহলে এল দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা পরিবাহী দণ্ড নিলাম, যার যার দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে? এই পরিবাহী দণ্ডটাকে আমরা ভি বেগে, কি করছি? ভি বেগে গতিশীল করছি ডান দিকে। ক্লিয়ার? তাহলে কি করলাম? আমরা এই পরিবাহী দণ্ডটাকে আমরা ভি বেগে ডান দিকে গতিশীল করছি। ক্লিয়ার? আচ্ছা, এটা পরিবাহী দণ্ড, তার মানে এখানে চার্জ রয়েছে। এই পরিবাহী দণ্ডের মধ্যে কি রয়েছে? চার্জ রয়েছে। ঠিক আছে? চার্জ কি? চার্জ পজিটিভ নেগেটিভ দুরকম হতে পারে। তাহলে এই পরিবাহী দণ্ডের মধ্যে চার্জ রয়েছে। ক্লিয়ার? তাহলে যদি চার্জ থাকে, তাহলে এই পরিবাহী দণ্ডটার মধ্যে যে মুক্ত আধান রয়েছে, ফ্রি চার্জ রয়েছে, এই ফ্রি চার্জের উপর একটা চৌম্বক বল ক্রিয়া করবে। ক্লিয়ার? এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে কিন্তু এটা দেখতে পাবো, যে কোনো পরিবাহী দণ্ডের মধ্যে থাকা একটা ফ্রি চার্জের উপর কি হয়? একটা ক্রিয়াশীল স্থির মানের একটা চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়া করে। ঠিক আছে? কি ক্রিয়া করে? একটা চৌম্বক বল ক্রিয়া করে। এই চৌম্বক বলটা কি? এবার একটু আমরা খাতার দিকে আসবো। এবার যেটা আমি বললাম, যেটা আমি ছবিতে দেখালাম, সেই সেম জিনিসটা কিন্তু লেখা আছে। এবার একটু আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি। লেট আস এজিউম এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। ঠিক আছে? আমি আগেই বলেছি যে একটা আমি সুষম চৌম্বক ক্ষেত্র নিয়েছি। এ রড পি কিউ, রডটার নাম কি? পি কিউ, পরিবাহী দণ্ডটা, যার দৈর্ঘ্য হচ্ছে কি? এল, ইজ মুভিং এট এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। তাহলে তাকে কি করছি আমরা? একটা ভি বেগে আমরা ডান দিকে গতিশীল করছি। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা কি জানি যে দেখুন এখানে ম্যাগনেটিক ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, আমি যেটা বললাম যে পরিবাহী দণ্ডটির ভেতরে থাকা একটা মুক্ত আধানের উপর একটা ক্রিয়াশীল স্থির মানের ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, চৌম্বক বল কাজ করবে। কি চৌম্বক বল? এফ এম ভেক্টর। ঠিক আছে? এখানে এফ এম কেন লেখা হচ্ছে? এফ ইও লেখা হয় কারণ সেটা তড়িৎ বলের ক্ষেত্রে হয়, সেটা আমি বোঝাবো। এফ এম ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ইন ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমি শুধু মান দিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো? এফ এন সমান কিউ বি ভি বি সাইন থিটা। আচ্ছা, যদি ভি আর বি মানে বেগটা, এই বেগটা হচ্ছে বেগটা এই দিকে, আর আমার চৌম্বক ক্ষেত্রটা ভেতরের দিকে, যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, মানে থিটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সাইন 90 ডিগ্রি মানে কত? 1। তাহলে এফ এম সমান কত হবে? কিউ ভি বি। এফ এম সমান কত হবে? কিউ ভি ভি। ক্লিয়ার এতদূর পর্যন্ত? আচ্ছা, এইবার আমরা আবার ছবিতে একটু ফিরে যাব। তাহলে এই আধানের উপর কি লাগবে? মুক্ত আধানের উপর বললাম চৌম্বক বল ক্রিয়া করবে। এই চৌম্বক বল যদি ধরি আমি যে একটা কিউ আধান রয়েছে, একটা কিউ পজিটিভ আধান। কিউটা কি? যদি দেখি আমরা কিউটা পজিটিভ আধান রয়েছে, কিউ যদি পজিটিভ আধান থাকে তাহলে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? কিউ থেকে পি এর দিকে এই পজিটিভ আধানটাকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে পজিটিভ আধানটাকে? কিউ থেকে পি এর দিকে। এবং নেগেটিভ আধানকে কোন দিকে নিয়ে আসবে? পি থেকে কিউর দিকে। তাহলে পির দিকে কিউ প্লাস আধান এবং কিউর দিকে মাইনাস আধান কি হবে? জমা হবে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে এই আধানগুলো এই পির দিকে কিউ আধান এবং পির দিকে পজিটিভ আধান এবং কিউর দিকে নেগেটিভ আধানগুলো জমা হবে। তাহলে যদি আমরা দেখতে পাই যে একটা রডের দুটো সাইডে, একটা সাইডে পজিটিভ আধান, একটা সাইডে নেগেটিভ আধান, তার মানে কি ওই রডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে বা বিভব প্রভেদ সৃষ্টি হবে বা বিভব পার্থক্য সৃষ্টি হবে।
যেটুকু বললাম সেটুকু আবার একটু লেখাটা দেখাচ্ছি। দেখুন কি বললাম, ইফ কিউ ইজ এ পজিটিভ চার্জ, যদি কিউটা পজিটিভ চার্জ হয় দেন দিস ফোর্স, কোন ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইজ ডাইরেক্টেড ফ্রম কিউ টু পি, কিউ থেকে পি এর দিকে নিয়ে যাবে পজিটিভকে। অন দ্য আদার হ্যান্ড ইফ কিউ ইজ নেগেটিভ চার্জ, যদি কিউটা নেগেটিভ চার্জ হয় তাহলে এই ফোর্স, কোন ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, কোন দিকে নিয়ে আসবে, পি থেকে কিউর দিকে নিয়ে যাবে। বোঝা গেছে? হেন্স দ্য ফ্রি চার্জেস কন্টিনিউ টু অ্যাকুমুলেট, জমা হবে অ্যাট দ্য এন্ডস, ওই পরিবাহীর দুই দণ্ডের শেষ প্রান্তে, মানে প্রান্তে জমা হবে, অফ দ্য রড, ক্রিয়েটিং এ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, এবং পি আর কিউর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। যেহেতু রডটার মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, তাহলে এটা আমরা জানি, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পড়েছি যে এর ফলে কি হবে, পি আর কিউ প্রান্তে, মানে পি থেকে কিউ দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র কি সৃষ্টি হবে, ই ভেক্টর। তড়িৎ ক্ষেত্র কি সৃষ্টি হবে, ই ভেক্টর সৃষ্টি হবে। ঠিক আছে, দেখুন ওটাই লেখা আছে, দিস ইন টার্ন ক্রিয়েটস অ্যান ইনক্রিজিং ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর উইদিন দ্য রড। তাহলে এই রডের মধ্যে, এই পরিবাহী দণ্ডের মধ্যে পি থেকে কিউর দিকে একটা কি সৃষ্টি হবে, ক্রমবর্ধমান তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, ডিউ টু দ্য দিস গ্রোয়িং আপ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ক্ষেত্রের জন্য, দ্য ইলেকট্রিক ফোর্স এক্সটার্টেড অন দ্য চার্জ কিউ, তাহলে এই আধানের উপর একটা প্রযুক্ত বল ক্রিয়া করবে। কি বল, তড়িৎ বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে এফ ই। একটু আগে আমি দেখালাম এফ এম, এফ এম মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল, আর এটা হচ্ছে এফ ই মানে হচ্ছে তড়িৎ বল। তাহলে এফ ই ইকুয়াল টু কিউ ইন্টু ই, এখানে ই হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ই হচ্ছে কি, এখানে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, নেক্সট দেখুন কি বলেছে, as the magnitude of the electric force comes to be equal with that of magnetic force। আচ্ছা, যদি এই ম্যাগনেটিক ফোর্স মানে চৌম্বক বলের মান এবং কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান যদি সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আধানটির উপর আর কোনো বল ক্রিয়া করবে না বা নেট বল ক্রিয়া করবে না, তাই তো? তাহলে সাম্যাবস্থায় দেখুন, নট নেট ফোর্স এনিমোর ডাজ act on the charge q at equilibrium condition। সাম্যাবস্থায় কি হবে, এফ ই ইকুয়াল টু এফ এম হবে। এফ ই সমান আমরা কি জানি, কিউ ই ইকুয়াল টু এফ এম সমান কি জানি, কিউ ভি বি। কিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ই ইকুয়াল টু ভি বি হবে। এটা আমরা কখন পেয়েছি না, ভি পারপেন্ডিকুলার বি। তাহলে ই, এখানে তড়িৎ ক্ষেত্র সমান কত, ভি ইন্টু বি পেলাম। এবার দেখুন, পি আর কিউ প্রান্তের যদি বিভব পার্থক্য, লেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য এন্ডস পি অ্যান্ড কিউ বি ভি। যদি পি আর কিউ প্রান্তের বিভব পার্থক্য ভি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, এবং দ্য লেন্থ আমি বলেছি কি এল যদি হয়, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ই ইন্টু এল, আর ই মানে আমরা কি জানি, ভি বি। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভি বি এল। এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে দিই, বোঝা গেছে, এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে দিই। এবার দেখুন, এবার আমরা আরেকটু ছবিতে ব্যাক করব। এবার যদি আমি এই পরিবাহী দণ্ডটাকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, যদি পি ও কিউ প্রান্ত দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা যায়, তাহলে দেখতে পাবো আমরা এই তারের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহ হচ্ছে। এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহ হচ্ছে। এবং এই কারেন্ট প্রবাহ হচ্ছে কার জন্য কারেন্ট প্রবাহ হচ্ছে, যেখানে কে কাজ করছে, যেখানে এই পরিবাহী দণ্ডটা কার কাজ করছে, তড়িৎচালক বলের কাজ করছে, তাই তো? তড়িৎ কোষের মতো আচরণ করছে। এটাই তড়িৎ কোষ, এটাই আমার ব্যাটারি। তাহলে এখান থেকে কি হচ্ছে, কারেন্ট উৎপন্ন হচ্ছে বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ আই চলতে শুরু করবে। আচ্ছা, যদি একটা উন্মুক্ত বর্তনী হয় বা খোলা বর্তনী হয়, আমরা জানি সেক্ষেত্রে বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎচালক বল। তাহলে সেক্ষেত্রে তড়িৎচালক বল যা, বিভব পার্থক্য তা, মানে বিভব পার্থক্যের মান আমরা একটু আগে পেয়ে গেলাম। বিভব পার্থক্যের মান আমরা কি পেলাম, ভি ইকুয়াল টু বেগ ইন্টু চৌম্বক ক্ষেত্র ইন্টু দৈর্ঘ্য। তাহলে সেটাই হবে কি আমার তড়িৎচালক বলের মান। তাহলে একটু লেখাটাতে আমরা চলে যাব।
দেখুন এটাই লেখা আছে, নাও ইফ দ্য এন্ডস অফ দ্য রড আর কানেক্টেড উইথ এ কন্ডাক্টিভ ওয়্যার, যদি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, এ কারেন্ট ইজ ইউজ সেট আপ ইন দ্য সার্কিট, তাহলে একটা কি হবে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ চলতে শুরু করবে, কারেন্ট আই, তাই তো, কারেন্ট আই, তাহলে কারেন্ট চলতে শুরু করবে, তাহলে চলতে শুরু করবে, হেন্স এ মুভিং রড ক্যান বি কনসিডার্ড এজ এ সোর্স অফ ইএমএফ, তাহলে এক্ষেত্রে তড়িৎচালক বলের উৎস হিসাবে কে কাজ করবে, ওই মুভিং রড, ওই মুভিং রড, তাই তো, মুভিং রড মানে কি, ওই যে পরিবাহী দণ্ডটা, চলমান পরিবাহী দণ্ডটা আমার কি অ্যাজ এ সেল, মানে তড়িৎ কোষের মতো আচরণ করবে, জাস্ট লাইক ইন এ সেল দিস ইএমএফ ডাইরেক্টস দ্য নেগেটিভ এন্ড কিউ টু পজিটিভ এন্ড পি, তাহলে তখন আমার তড়িৎচালক বলের অভিমুখ কোনটা হবে, কিউ প্রান্ত থেকে মানে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। আমি বলেছিলাম যে খোলা বর্তনীর ক্ষেত্রে ভি এর যে মান আমরা পেয়েছিলাম, বেগ ইন্টু সুষম চৌম্বক ক্ষেত্র ইন্টু দৈর্ঘ্য, সেটাই হবে কার মান, ই এর মান, তাহলে ই ইকুয়াল টু কত হবে, ভি ইন্টু বি ইন্টু এল, এটাই কিন্তু হচ্ছে আমার ভি বি ইন্টু এল, তাহলে এটাই হচ্ছে আমার গতীয় তড়িৎচালক বলের মান। তাহলে দিস ইনডিউস, দেখুন কি লেখা আছে, এই যে ইনডিউস ইএমএফ, এই যে আবিষ্ট তড়িৎচালক বল, দিস ইনডিউস ইএমএফ ইন দ্য মুভিং রড, এই যে চলমান পরিবাহী দণ্ডতে, এই যে চলমান পরিবাহী দণ্ড, তাই তো, মুভিং রডের মধ্যে যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হলো, ইজ কল্ড মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। আমাদের মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে, একেই আমরা কি বলবো, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স বলবো। দেখুন ইন জেনারেল, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি, আমি প্রথমেই দেখালাম যে ভি বি এল কি সাইন থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ভি বি এল ইন্টু সাইন থিটা। মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্সের এটাই হচ্ছে কি গাণিতিক রাশিমালা। দেখুন ডাইরেক্টলি এটা আমি বলে দিতে পারতাম, কিন্তু একটু সময় লাগলো, 5-10 মিনিট সময় লাগলো, কিন্তু একটু বেসিক জিনিসটা দেখুন, আমাদের যে কোনো জিনিস পড়তে হলে ফিজিক্স বিশেষ করে কনসেপ্ট ক্লিয়ার না রাখলে না, কনসেপ্ট থেকে যদি কোশ্চেন আসে, কনসেপ্টুয়াল কোশ্চেন, তাহলে কিন্তু পারবেন না। এবার দেখুন আপনাকে যদি জিনিসটা বলা হয়, আপনাকে কিন্তু জিনিসটা একবার জলের মতো হয়ে গেছে, একদম গল্পের আকারে আপনি বলতে পারবেন, বোঝা গেছে। আচ্ছা, এই ইনডিউস মোশনাল ইএমএফ কার উপর নির্ভর করে একটু দেখে নেব। দেখুন এখানে সিম্পল কি আছে, ই ভি বি এল সাইন থিটা, তাহলে ভি বেগের উপর নির্ভর করবে, বি ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করবে, এল দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, আর কি নির্ভর করবে, তাদের মধ্যে যে কোনটা উৎপন্ন হয়েছে, কার মধ্যে, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ভি মানে হচ্ছে ওই ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে, ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর, এদের মধ্যে যে কোনটা উৎপন্ন হচ্ছে তার উপরও কিন্তু ইনডিউস মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ভর করছে, ওটাই দেখুন লেখা আছে। দেখুন ডিপেন্ডেন্স অফ দ্য ইনডিউস মোশনাল ইএমএফ অন ডিফারেন্ট ফ্যাক্টরস, দেখুন কার উপর নির্ভর করবে, বি ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফিল্ড, এল হচ্ছে কি লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ভি হচ্ছে কি ভেলোসিটি, সরি, ওই যে কোনটা হচ্ছে না, ঠিক আছে, পরিবাহীর গতির অভিমুখের দিকে নির্ভর করবে থিটা, ঠিক আছে, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে থিটার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাঙ্গেল থিটা, এই থিটাটা কার মধ্যে কোন, বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। যদি থিটাটা জিরো হয়ে যায়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, জিরো, তার মানে ইএমএফ কি হবে, জিরো হবে, সিম্পল জিনিস, সাইন থিটা ইকুয়াল টু কত, জিরো, তার মানে টোটাল ইয়ের যে সূত্রটা রয়েছে ই ইকুয়াল টু ভি বি এল সাইন থিটা, এখানে যদি থিটা জিরো হয়ে যায়, তার মানে কি সাইন থিটা জিরো, তার মানে পুরোটা মানে ই ইকুয়াল টু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, ক্লিয়ার। আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয়, আমি দেখালাম, সেক্ষেত্রে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইটা কি হবে, ম্যাক্সিমাম হবে। এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন প্রচুর আসতে পারে, ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এখানে যে ইনডিউস কারেন্টটা, যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা উৎপন্ন হলো, তাহলে তার মান আমরা কি করে নির্ণয় করব। দেখুন ইনডিউস কারেন্ট ইন দ্য মুভিং স্টেট কন্ডাক্টর, ঠিক আছে, গতিশীল রিজিউ পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এই যে গতীয় তড়িৎচালক বল আমরা শিখলাম, এই গতীয় তড়িৎচালক বলে আমরা আরটাকে আমি ধরতে পারি দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। আমরা ওহমের সূত্র থেকে কি জানি,
ওহমস ল। ওহমস লতে কি জানি আমরা ভি ইকুয়াল টু আই আর, সেখানে আই আর ইকুয়াল টু ভি, ভি ইকুয়াল টু কত ভি বি এল, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত হবে ভি বি এল বাই আর। এখান থেকে আমরা কারেন্টের মানও কিন্তু নির্ণয় করতে পারি। সিম্পল, এই সূত্রটাকেই তুলে একটা এমসিকিউ হয়ে যেতে পারে। আমি দেখাবো আমি যখন এমসিকিউ করাবো তখন দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যে ইনডিউস কারেন্টটা তৈরি হলো, এই ইনডিউস কারেন্টটার দিক কোন দিকে হবে, এই ইনডিউস কারেন্টটার অভিমুখ কোন দিকে হবে, তার জন্য দেখুন দ্য ডাইরেকশন, পুরোটা আমার লেখা আছে, দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউস কারেন্ট ক্যান বি ডিটারমাইন্ড উইথ দ্য হেল্প অফ দ্য ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম বা ডান হস্ত নিয়ম, বোঝা গেছে? তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে আমরা এই যে ইনডিউস কারেন্টটার অভিমুখ নির্ণয় করতে পারি। দেখুন আমার লেখা আছে দ্য থাম্ব বৃদ্ধাঙ্গুষ্ঠ, দ্য ফোর ফিঙ্গার তর্জনী, দ্য মিডল ফিঙ্গার মধ্যমা। দেখুন থাম্ব দেখালাম, ঠিক আছে? থাম্ব এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে কি মধ্যমা, ঠিক আছে? অফ দ্য রাইট হ্যান্ড আর স্ট্রেচ পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি এদেরকে এই তিনটেকে যে ডান হাতের বলছে অফ দ্য রাইট হ্যান্ড আর স্ট্রেচ পারপেন্ডিকুলার টু ইচ আদার, যদি ডান হাতের বুড়ো আঙ্গুল বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী এবং মধ্যমাকে যদি পরস্পরের সমকোণে রাখা যায়, তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ থাম্ব কি নির্ণয় করবে, মানে কি বলবে, যে বলবে দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর। কি বলবে বৃদ্ধাঙ্গুষ্ঠ, কি বলবে বৃদ্ধাঙ্গুষ্ঠ বলবে পরিবাহীর গতির অভিমুখ বলবে, ঠিক আছে? তর্জনী কি বলবে দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তর্জনী কি বলবে, তর্জনী বলবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করবে। আর মিডল ফিঙ্গার বা মধ্যমা কি বলবে দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউস কারেন্ট। মধ্যমা বলবে তড়িৎ প্রবাহের অভিমুখ। ক্লিয়ার? এই নিয়মটাকে ডায়নামো রুলও কিন্তু বলা হয়ে থাকে। এইরকম টাইপের কোশ্চেন তো প্রচুর হতে পারে এমসিকিউ, যে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে, বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন আঙুল নির্ণয় করতে পারে, ঠিক আছে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এখানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে চৌম্বক বল, আমি প্রথমে যেটা বোঝালাম, এটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা কিন্তু চৌম্বক বল যে ক্রিয়া করে ওটা ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, এখানেও কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? কিন্তু এই দক্ষিণ হস্ত নিয়মে বা ডান হস্ত নিয়মে কিন্তু আমরা ইনডিউস কারেন্টটার আমরা অভিমুখ নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? তাহলে ফ্লেমিংয়ের দুটো নিয়ম আছে, ফ্লেমিংয়ের হচ্ছে লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল, দুটো রুলই কিন্তু জেনে রাখবেন। লেফট হ্যান্ড রুলটা আমি বলে দিলাম, ঠিক আছে? এখন যে ইম্পর্টেন্ট টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ, ঠিক আছে? ধরুন বাড়িতে ঝগড়া হয়েছে, আপনি এসে কোনো পুকুর পাড়ের কাছে বসে আছেন, আর পুকুরে একটা ঢিল ছুঁড়লেন। দেখতে পাবেন যে ঢিলটা ছুঁড়লে ওই মানে যেখানে আপনি ঢিলটা পড়ছে তার চারপাশে কি হচ্ছে, এরকম কি হবে, তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক কিনা? এরকমভাবে কিন্তু এটা সৃষ্টি হবে। দেখুন আমরা কি জানতাম, যে আমরা এটা শিখেছি ফ্যারাডেস লতে, যে একটা বার ম্যাগনেট আর একটা কয়েল, ঠিক আছে? আর একটা কয়েল, যদি এটাকে আমি কি করি, যদি এটাকে আমি কাছে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে, চৌম্বক প্রবাহের কাছে নিয়ে আসলে এবং দূরে নিয়ে গেলে কি হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। ফলে এখানে কি হবে, এখানে কারেন্ট সৃষ্টি হবে, এখানে কি হবে, ইএমএফ সৃষ্টি হবে। ক্লিয়ার? যদি এটাকে কাছে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমার এটা কি হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশন হবে। আর যদি এটাকে দূরে নিয়ে যাই তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। এটা কিন্তু আমরা শিখেছিলাম। এই সেম জিনিসটাই কিন্তু আমরা এই এডি কারেন্টে পড়বো। কীরকম? ধরুন যে একটা বার ম্যাগনেট, ঠিক আছে? একটা বার ম্যাগনেট আর একটা এখানে কি নিচ্ছি, এখানে একটা পাত নিচ্ছি, এখানে কি একটা নিচ্ছি, একটা ধাতব পাত নিচ্ছি, ঠিক আছে? পরিবাহী পাত নিচ্ছি। ধরুন সিম্পল, আমার মনে করুন এই হাতটা হচ্ছে আমার পাত, এই হাতটা কি, হাতটা হচ্ছে আমার পাত, আমি হাতটাকে এইভাবে রাখছি, ঠিক আছে? এই হাতটাকে আমি এইভাবে রাখছি, দিয়ে কি করছি, এই বার ম্যাগনেটটাকে একবার এদিকে, তাহলে দেখতে পাবো এর মধ্যে কি হবে, কারেন্ট ইনডিউস হবে। এই যে কারেন্ট ইনডিউস হবে, দেখুন হিসেব, এটা কিন্তু কি হবে, কারেন্টটা ইনডিউস হবে এইভাবে, কারেন্টটা ইনডিউস হবে যে লুপের আকারে, ক্লোজড লুপের আকারে কিন্তু এখানে কারেন্টটা সৃষ্টি হবে। বোঝা গেল? এখানে কারেন্টটা কিন্তু লুপের আকারে সৃষ্টি হবে।
আর কিচ্ছু নয়, এখানে ছিল একটা কয়েল, এখানে নিলাম একটা ধাতব পাত, এখানে কিনলাম একটা ধাতব পাত। এই ধাতব পাতটাকে যদি আমরা এইভাবে রাখি, যদি আমরা ধাতব পাতটাকে এইভাবে রাখি এবং যদি একটা বার ম্যাগনেটকে আমি কি করি, কাছে নিয়ে এসে দূরে নিয়ে যদি একটা রিলেটিভ মোশনে আমি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। সেক্ষেত্রে ধাতব পাতে কি হবে, কারেন্ট ইনডিউস হবে, এবং কারেন্ট ইনডিউস হবে কিভাবে, ক্লোজড লুপের আকারে এইভাবে হবে। ঠিক আছে, এটা এভাবেও হতে পারে বা এভাবেও হতে পারে। কীরকম, যে একটা নর্থ সাইড, ঠিক আছে, একটা নর্থ সাইড আর একটা নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে। তাহলে চুম্বক বলরেখাগুলি এদিক থেকে এদিকে যাবে, তাই তো, এদিক থেকে এদিকে যাবে। এর মধ্যে যদি আমি একটা সিম্পল জিনিস আমরা শিখেছিলাম, যে যদি আমি এটাকে, আমি যদি একটা ধাতব পাতকে এইভাবে ঝুলিয়ে দিয়ে আমি যদি অসিলেট করি, ঠিক আছে, যদি আমি এটাকে নাড়াই, তাহলে এটা কি হবে, দুলবে। এটা কি হবে, একবার এদিকে দুলবে, একবার এদিকে দুলবে, তাই তো, একবার এদিকে দুলবে, একবার এদিকে দুলবে। আচ্ছা, সেম জিনিসটা যদি আমি এইখানে করি, এই সেম জিনিসটা যদি আমি এইখানে করি, এই সেম জিনিসটা যদি আমি এইখানে করি, তাহলে দেখতে পাবো যে এখানে যদি 10 বার যে সময় দুলছে, সেই সময়ে এটা কিন্তু 6 থেকে 5 বার, 6 বার বা এর থেকে কম দুলবে, এর থেকে কম সময় দুলবে, যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি এটা করি। ঠিক আছে, কেন হচ্ছে, দেখুন এই যে বারবার এদিক দুলছে, যখন বারবার একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, মানে একটা জিনিস শুধু এটাকে শুধু আপনি যে অনুভব করুন, যে জিনিসটা একটা সিম্পল জিনিস। আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এভাবে একটা আমি ধাতব পাতকে ঝুলিয়ে রেখেছি, দিয়ে তাকে আমি অসিলেট করছি, তাকে আমি কী করছি, এইভাবে দোলাচ্ছি। দোলালে দেখতে পাবো যে একটা তো ম্যাগনেটিক লাইন, মানে আমার কী হবে, চৌম্বক প্রবাহ তো একটা লাইনে যাচ্ছে, তাহলে এই চৌম্বক প্রবাহ যখন আমি এটা দোলাবো, তখন কী হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, তার মানে এর মধ্যে কারেন্ট ইনডিউস হবে, তার মানে এর মধ্যে কী হবে, কারেন্ট ইনডিউস হবে। তাহলে কারেন্ট ইনডিউস হবে মানে এর মধ্যে কারেন্ট ইনডিউস হবে, তাহলে যখন এটা কারেন্ট ইনডিউস হবে, তার মানে এ কী করবে, বাধা দেবে। এ কী করবে, বাধা দেবে। বাধা দিলে কি হবে, যেখানে যেটাকে কারেন্ট ইনডিউস হবে, সেটা কি হবে, আস্তে আস্তে তাকে কী করবে, কমাতে শুরু করবে, তাকে কী করবে, তাকে মানে দোলানোটা কম করবে। জিনিসটা একবার সিম্পল জিনিস, কিচ্ছু নেই কিন্তু, ঠিক আছে। এই জিনিসটাই আমার সংজ্ঞা আকারে, ডেফিনেশন আকারে লিখুন, লেখা আছে। ইফ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন এ কন্ডাক্টিং এ মেটাল পিস অ্যান্ড এ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইনডিউস কারেন্ট ইজ সেট আপ থ্রু আউট দ্য ভলিউম, তার মানে কি হবে, তার আয়তন জুড়ে, ভলিউম, তার আয়তন জুড়ে কি হবে, একটা কারেন্ট সৃষ্টি হবে অফ দ্য মেটাল ইন ডিফারেন্ট ক্লোজড লুপ। বললাম ক্লোজড লুপের আকারে এইভাবে কিন্তু কি হবে, কারেন্টটা সৃষ্টি হবে। দিস কারেন্ট ইজ নন এডি কারেন্ট। এই কারেন্টটাকেই আমরা কি বলবো, এডি কারেন্ট। এই কারেন্টের দিক কি হবে, এই যে আমি দিক করেই দিয়েছি, এই দিকটা কি হবে, আমার লেন্জ ল, ঠিক আছে, এই দিকটা কি হবে, আমার লেন্জ ল, এর ডাইরেকশন আমার লেন্জ ল মানবে, তাই তো। লেন্জ লতে যে ডাইরেকশন আমরা শিখেছি, এখানেও সেম ডাইরেকশন, সেম জিনিস কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এডি কারেন্ট কি ভালো না খারাপ? বিজ্ঞান কি আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদও আবার অভিশাপও, তাই তো। তাহলে কীরকম ভাবে এডি কারেন্টের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কি ডিসঅ্যাডভান্টেজ, আমরা ডিসঅ্যাডভান্টেজটা একটু পড়ে নেব। দেখুন, অ্যাকর্ডিং টু লেন্স ল, এডি কারেন্ট অপোজ দ্য কজ দ্যাট প্রডিউস ইট। কি বললাম, যে যখন এডি কারেন্ট সৃষ্টি হচ্ছে, সে কি করবে, তার কারণটাকে, তার তৈরি হওয়ার কারণটাকে সে বাধা দেবে। ইট অপোজ দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য মেটালিক কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সে তখন তার আপেক্ষিক গতিটাকে কি করবে, এই যে সে তখন বাধা দেবে, তাই তো, সে তখন বাধা দেবে, তার আপেক্ষিক গতি, মানে ওই যে মেটালিক কন্ডাক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আপেক্ষিক গতি ছিল, সেই গতিটাকে সে কি করবে, বাধা দেবে। ডিউ টু অপোজিশন, এই বাধার দরুন হিট ইজ জেনারেটেড, তাপ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে, এই বাধার দরুন কি সৃষ্টি হবে, তাপ সৃষ্টি হবে। ইন দ্য কন্ডাক্টর, ওই কন্ডাক্টরের মধ্যে কি সৃষ্টি হবে, তাপ সৃষ্টি হবে। দ্য ওয়েস্টফুল থার্মাল এনার্জি কামস এ কস্ট অফ ইউজফুল এনার্জি। তাহলে কি বললাম, যে এই তাপশক্তির মাধ্যমে যে কার্যকর শক্তির কি হবে, অপচয় হতে থাকবে। তাহলে তাপশক্তির কি হতে থাকবে, অপচয় হতে থাকবে, কারণ এই তাপশক্তিটাকে আমরা কাজে লাগাতে পারবো না, তাই তো। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে এডি কারেন্টের ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এর থেকে বাঁচার জন্য কোনো উপায় আছে, তাই তো, অবশ্যই আছে। এর জন্য বাঁচার কোনো উপায় আছে, দেখুন তারপরেই কিন্তু লেখা আছে। কি লেখা আছে, হাউ টু রিডিউস এফেক্ট অফ এডি কারেন্ট।
দেখুন, টু মিনিমাইজ দ্য লস অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট ডিউ টু এডি কারেন্ট দ্য কোর্স আর নট টেকেন এজ এ সিঙ্গেল পিস অফ কন্ডাক্টার বাট আর মেড অফ মেনি থিংস লেমিনাস অফ কন্ডাক্টার হুইচ আর ইনসুলেটেড ফ্রম ইচ আদার উইথ সুইটেবল ইনসুলেটিং মেটাল। কি বললাম দেখুন, এখানে সিম্পল একটু দেখিয়ে দিচ্ছি আমি। ধরুন আমি এরকম টাইপের কোনো একটা ঘনক নিলাম, ঠিক আছে, কোনো একটা ঘনক নিলাম। ডাইরেক্ট একটা ঘনক না নিয়ে আমরা কিন্তু এরকম পিস করে, মানে এটা নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এটা নিলাম, এগুলো পিস করে কিন্তু আমরা স্তরিত, ঠিক আছে, আমরা স্তরিত পরিবাহী ব্যবহার করতে পারবো। এবং এই স্তরিত পরিবাহী ব্যবহার করতে পারবো, তার মাঝে কি ইউজ করব, তার মাঝে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ইউজ করব, অন্তরক পদার্থ ইউজ করব, ঠিক আছে। দেখুন এর কারণে কি হবে, তাই তো, এর কারণে কি হবে না, গতিশীল যে মুক্ত ইলেকট্রন, আচ্ছা এই কন্ডাক্টর, যেহেতু ওটা কন্ডাক্টর, তার মধ্যে আমরা কি রয়েছে, গতিশীল মুক্ত ইলেকট্রন রয়েছে। এই মুক্ত ইলেকট্রনগুলি এই যে ইনসুলেটিং পদার্থগুলো অতিক্রম করতে পারবে না। তাহলে এই যে পাতগুলোতে, এই যে এখন এক একটা পাত, এই পাতেও কিন্তু আমি আবার বড় করে ছবিটা আঁকছি, এরকম আঁকছি, এরকম আঁকছি, এরকম করছি, এর মধ্যে কি দিচ্ছি, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস দিচ্ছি। আচ্ছা এর মধ্যে কি এডি কারেন্ট তৈরি হবে না? হবে, অবশ্যই এর মধ্যেও এডি কারেন্ট সৃষ্টি হবে, প্রতিটা পাতেই কিন্তু এডি কারেন্ট সৃষ্টি হবে। আচ্ছা প্রতি পাতে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে, কিন্তু তখন কি হবে, এর পরিমাণটা কি হবে, যেহেতু এর এই যে জায়গাটা খুব ছোট, জায়গাটা কি ছোট, তাহলে সেক্ষেত্রে এই ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্টের পরিমাণটাও কিন্তু খুব কমে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে যে তাপ শক্তি উৎপন্ন হতো পুরোটাই, যে শক্তির আমরা অপচয় হতো তাপ শক্তির, তার থেকে আমাদের কিন্তু এখানে বাঁচা যাবে। যদি একটা পাতের বদলে যদি আমরা এরকম একটা না নিয়ে যদি আমরা n সংখ্যক পাত ব্যবহার করি, তাহলে ঘূর্ণি প্রবাহে উৎপন্ন শক্তির অপচয় 1/n অংশ নেমে যাবে, ঠিক আছে, n অংশ কি হবে, নেমে যাবে, কমে যাবে, বোঝা গেছে? ব্যাস, এবার কি শিখবো, একটু আগে বললাম যে এটা ডিসঅ্যাডভান্টেজ আমরা পড়লাম, এবার এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এর কিছু উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। একদম সোজা ব্যাপার, ব্যবহার কি, ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার, এই ব্যবহারিক প্রয়োগগুলো তুলে দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন দিতে পারে। এই ব্যবহারিক প্রয়োগগুলো যত বেশি সংখ্যক আপনি পড়তে পারবেন, তত কিন্তু এগুলো বুঝতে পারবেন। দেখুন এগুলো আমি ডিটেলস কিছু বোঝাচ্ছি না, আমি জাস্ট কি ক্ষেত্রে এডি কারেন্ট ব্যবহার করা হয় আমি শুধু সেইগুলো বলে দিচ্ছি। যেমন সিম্পল একটা প্রথমেই বলছি, রেলের মানে ট্রেনের ব্রেক হিসাবে আমরা কিন্তু এডি কারেন্ট ব্যবহার করি। বাড়িতে যে ইলেকট্রিক যে মিটারগুলো রয়েছে, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটারগুলো রয়েছে, ওই ইলেকট্রিক মিটারের মধ্যে এডি কারেন্ট ব্যবহার করি। দেখুন এখানে লেখা আছে এডি কারেন্টস আর ইউজ টু অ্যাডভান্টেজ ইন সার্টেন অ্যাপ্লিকেশন লাইক, কোন কোন ক্ষেত্রে আমরা এডি কারেন্ট ব্যবহার করি। আচ্ছা এই যে এডি কারেন্টের ডিসঅ্যাডভান্টেজ, একটা সিম্পল জিনিস বলে দিই। বাড়িতে বসে আছি, হঠাৎ করে দুম করে একটা আওয়াজ হলো, বাড়ি থেকে বেরিয়ে দেখি ট্রান্সফরমার ফেটে গেছে। দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রান্সফরমারতেও কিন্তু এডি কারেন্ট ব্যবহার করা হয়, যার দরুন ট্রান্সফরমার অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, যার দরুন ট্রান্সফরমার ফেটে যায়, তাই তো। আমরা বেরিয়ে দেখি ট্রান্সফরমার ফেটে গেছে, সঙ্গে সঙ্গে আমরা মানে বিদ্যুতের এই লোককে আমরা ফোন করি, ঠিক আছে। এই ট্রান্সফরমার জিনিসটা আমরা যখন এসি কারেন্ট পড়াবো তখন কিন্তু খুব ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে এডি কারেন্ট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইন্ডাকশান মোটর, ইন্ডাকশান কুকার, ম্যাগনেটিক ব্রেকিং অর ইন ট্রেনস, আমি বললাম কি ট্রেনের আমরা ম্যাগনেটিক ব্রেক ইউজ করি, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, ইলেকট্রিক পাওয়ার মিটার একটু আগে বললাম, এবং সর্বোপরি গ্যালভ্যানোমিটারেও কিন্তু আমরা এডি কারেন্ট ব্যবহার করি, বোঝা গেছে। তাহলে এই টোটাল ছিল আজকে আমাদের এডি কারেন্ট এবং মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। আশা করছি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওতে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছেন কিনা, বা যদি ভালো বুঝতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।